আসসালামু আলাইকুম প্রিয় ইবিএবাসী, আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আমি চাইবো 25 ব্যাচ 26 ব্যাচ সবাই যাতে ক্লাসটা দেখে। আজকে নাটকের প্রথম পর্ব। আমরা কিন্তু মূল নাটক আজকে পড়তেছি না, আজকে কিছু চরিত্র সম্পর্কে জানবো আর কি। এবং তোমরা একটু ইতিহাসটা জানার চেষ্টা করব এবং নাটকের গঠন সম্পর্কে একটু ধারণা পাবো। মূল বইয়ের সাথে আজকের ক্লাসটা খুব একটা রিলেভেন্ট হবে না, কিন্তু তোমার এই ক্লাসটা করতে মানে মূল বই পড়তে হলে বা নাটক জানতে হলে তোমাদের কিন্তু এই ক্লাসটা করতে হবে। তো আমি জানি না সবাই যুক্ত হচ্ছে কিনা, আমি একটু দেখি ফোনে যে সবাই ক্লাসে আছে কিনা, তারপরে বুঝতে পারবো আসলে। আমি একটু দেখি ক্লাসটা কি পাবলিক বা পাবলিশ হয়েছে কিনা। এই তো আমি খুঁজে পাইছি মনে হচ্ছে। হ্যাঁ, সবাই হয়তোবা তারাবির নামাজ পড়ে এসে একটু কি বলে টায়ার্ড হয়ে গেছে, হতেই পারে। তো আজ কি পড়বো? নাটকের প্রথম পর্ব। দেখো, এই যে আজকে আমরা যে নাটকের প্রথম পর্বটা পড়তেছি, হ্যাঁ, এই পর্বে আসলে কি কি থাকবে, এই পর্বে আসলে কি কি থাকবে। প্রথম কথা, আমরা একটু বোঝার চেষ্টা করব তখন আসলে মসনদ অর্থাৎ সিংহাসনে কারা ছিলেন এবং নাটক এর মূল থিমটা কি, ছোটোখাটো কিছু সংজ্ঞা দিয়ে আমি পড়াবো তোমাদেরকে, ঠিক আছে? তো সবাই একটু যদি যুক্ত হতা তাহলে একটু ভালো হতো আর কি। সবাই একটু যুক্ত হও। আমরা ড্রামা, নাটক, তাই তো, ড্রামাটা পড়বো আজকে। নবাব সিরাজ, এই যে ড্রামা, ড্রামা, হ্যাঁ ড্রামা। একটু আসো, সবাই আসো, সবাই একটু যুক্ত হও, সবাই একটু যুক্ত হও। ড্রামাটা পড়ার চেষ্টা করি, আমরা খুব ভালো মতো পড়বো। মূল নাটক যখন আমি তোমাদেরকে পড়াবো, তোমরা জানো নাটকের 4টা অঙ্ক আছে। আমার টোটাল 4টা ক্লাস লাগবে পুরো নাটক শেষ করতে, 4টা, বেশি না। প্রতিদিন যদি আমরা 2 ঘন্টা করে ক্লাস করি, আমাদের 4টা ক্লাস লাগবে। আজকে ইনিশিয়াল ক্লাসটা একটু দেখি, আমরা একটু জানার চেষ্টা করি, চেনার চেষ্টা করি কারা কে ছিলেন, এই ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের পড়তে গেলে একটু সুবিধা হবে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। একটু এভরিওয়ান মেনশন দেই। আজকের ক্লাসটা বেশি বড় হবে না, আজকের ক্লাসটা ঘন্টাখানেক নাও হতে পারে, কিন্তু নেক্সট ক্লাসগুলো অর্থাৎ আগামীকাল থেকে যে ক্লাসগুলো হবে এগুলো অনেক বড় বড় ক্লাস হবে, কারণ এগুলো মূল বইয়ের নাটকটা আমাদের পড়তে হবে। তো আমি একটু এভরিওয়ান দিয়ে পড়াটা শুরু করে দিই। ওকে, না আজকে বেশিক্ষণ লাগবে না, আজকে ম্যাক্স 11:30, হ্যাঁ, বা 11:15। ওকে, তাহলে তোমরা সবাই হয়তো বা রেডি। আজকের জিনিসগুলো কি, আজকের জিনিসগুলো একটু নোট ডাউন করতে হবে তোমাদের, একটু ব্যাপারটা বুঝাবো আমি তোমাদেরকে, ঠিক আছে? আজকের ব্যাপারটা টোটালি একটা ক্লাস, একদম হ্যাঁ। একটু দেখো আজকের ক্লাসটা, তোমাদেরকে একটু বলি। আজকের ক্লাসটা একটু মানে ইনিশিয়াল পার্টটা, ঠিক আছে? প্রথম কথা আমাদের বুঝতে হবে নাটক জিনিসটা কি। নাটক, নাটক, ওকে, নাটক জিনিসটা কি একটু আসো। আমি তোমাদেরকে যে নোটগুলো করাই তোমরা একটু নোটগুলো করো দয়া করে। এখন নাটক জিনিসটা খুব ইজি একটা জিনিস বোঝার জন্য, বুঝছো? আমরা জানি আমাদের সাহিত্যটা কি, এটা কিন্তু আমরা জানি। বলো তো আমাদের সাহিত্যটা কি? সাহিত্য হচ্ছে এমন একটা জিনিস, হ্যাঁ, আমাদের দৈনন্দিন জীবনে, এটা আমি আগেও বলছি এখনও বলতেছি, দেখো আমাদের আমাদের হ্যাঁ দৈনন্দিন দৈনন্দিন আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে যা ঘটে, হ্যাঁ, যা ঘটে আমাদের দৈনন্দিন জীবন মানে কি, ডেইলি লাইফে যা ঘটে তা যখন তা যখন কি করি আমরা বলো তো, তা যখন আমরা লিখে প্রকাশ করি, আমরা লিখে প্রকাশ করি, সেটা সাহিত্য। আমরা জানি লিখে প্রকাশ করি, প্রকাশ করি, সেটাই সাহিত্য। এটাই সাহিত্য, হ্যাঁ, এটাই সাহিত্য। এটাই কি, এটা হচ্ছে সাহিত্যের সংজ্ঞা। সাহিত্য এটার সংজ্ঞা, ওকে, এটা হচ্ছে আমাদের সাহিত্যের সংজ্ঞা। সো এই ব্যাপারটা আমরা আগেও জানছি, এখনও জানলাম ভালো মতো। এখন সাহিত্যের কিছু দিক নির্দেশনা আছে। কি দিক নির্দেশনা? মানে টাইপ আছে, বুঝছো? সাহিত্যের কিছু রূপ আছে,
কিছু টাইপ আছে। এখন সাহিত্যের কি কি টাইপ আছে একটু বলো তো। আমরা জানি সাহিত্যটাকে আমরা অনেকভাবে ভাগ করতে পারি। একটা কি বলো তো, একটা হচ্ছে কাব্য, আরেকটা হচ্ছে গদ্য। একটা হচ্ছে কাব্য, আরেকটা কি বলো তো, আরেকটা হচ্ছে ধরো গদ্য সাহিত্য। গদ্য সাহিত্য, সাহিত্য, তাই না? এটাও কিন্তু আমরা পড়ছি, খুব ভালো মতো পড়ছি। কাব্য এবং গদ্য সাহিত্য। কাব্যটা কি? কাব্যটা হচ্ছে যেটা আমরা কবিতার ভাষায় লিখি, এটা আমরা জানি। কাব্যটা কি? যেটা আমরা কবিতার ভাষায় লিখি, যেটা আমরা ছন্দের মাধ্যমে লিখি। আমরা ছন্দের মাধ্যমে লিখি। ওকে, ছন্দের মাধ্যমে লিখি, মাধ্যমে, হ্যাঁ, মাধ্যমে লিখি। এটা হচ্ছে আমাদের কাব্য সাহিত্য। সো এই কাব্য সাহিত্য তোমরা জানো যে এই কাব্য দুই ধরনের হয়ে থাকে, একটা গীতিকাব্য, একটা মহাকাব্য। তোমরা সাহিত্যের উপর এটা পড়ে আসছো। কাব্য কয় ধরনের হয়? দুই ধরনের। একটা হচ্ছে গীতিকাব্য, যেটা একটু শর্ট, হ্যাঁ, গীতিকাব্য। আর একটা হচ্ছে মহাকাব্য, যেটা তোমরা বিভীষণের প্রতি মেঘনাদ পড়ার সময় বুঝতে পারছো যে মহাকাব্যটা অনেক বড় হয়, সেটারই একটা খণ্ডিতাংশ তোমরা পড়ছো তোমাদের বইতে। এখন এই যে গদ্য সাহিত্য, এইটা কি? এটা যেটা ছন্দের ভাষায় লেখা হয় না, যেটা সাবলীল হয়, নর্মালি আমরা এটা জানি, সাবলীল ভাষায় যেটা লেখা হয়। তার ভিতরে আমরা কি পড়ছি বলো তো? তার ভিতরে আমরা গল্প পড়ছি। গল্প, তার ভিতরে আমরা গল্প পড়ছি না, বলো? আচ্ছা, এরপরে গল্পের ভিতরে আমরা ছোট গল্প পড়ছি, যেটা জনক রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, এরপর আমরা প্রবন্ধ পড়ছি, বলো? প্রবন্ধ পড়ি নাই? হ্যাঁ, যেমন যৌবনের গান একটা প্রবন্ধ, আমরা খুব সুন্দর মতো পড়ছি। অর্ধাঙ্গী একটা প্রবন্ধ। শিক্ষা ও মনুষ্যত্ব, তোমার হচ্ছে জীবন ও বৃক্ষ, এটা একটা তোমার হচ্ছে প্রবন্ধ, এসে। মূল কথা হচ্ছে এসে। এসে ইজ এ পার্ট অফ রাইটিং দ্যাট গিভস অথর্স ওন আর্গুমেন্ট। যে লেখকের যখন যুক্তি প্রকাশিত হয়, সেটা হচ্ছে আমাদের প্রবন্ধ, আমরা জানি এটা। এরপর আমরা কি পড়ছি বলো তো? এরপর আমরা পড়ছি উপন্যাস। উপন্যাস, উপন্যাসটা কি আসলে? সাহিত্যের সর্ববৃহৎ শাখা। উপন্যাসটা কি? সাহিত্যের সর্ববৃহৎ শাখা। এটাও আমরা পড়ছি যখন আমরা উপন্যাস লাল সালুটা তোমাদেরকে পড়াইছি। এখন লাস্ট আরেকটা জিনিস আছে, কি জানো? সেটা হচ্ছে নাটক। সেটা কি? সেটা হচ্ছে নাটক। সেটা নাটক। এটা হচ্ছে সাহিত্যের একটা শাখা। এটা কি? সাহিত্যের একটা শাখা বা রূপ। হ্যাঁ, সাহিত্যের একটা শাখা, নাটক। ঠিক আছে? এবং সব থেকে প্রাচীন, সব থেকে প্রাচীন যদি আমরা নাটক বলি, সেটা হচ্ছে সাহিত্যের সব থেকে প্রাচীন শাখা। সেটা কি? একটু আসো, আমি তোমাদেরকে বুঝাই দিই। সাহিত্যের 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 সব থেকে প্রাচীন শাখা, থেকে প্রাচীন, হ্যাঁ, সব থেকে প্রাচীন শাখা। এখন তোমরা বলতে পারো, আচ্ছা ভাই, তাহলে এই যে এইটা সব থেকে প্রাচীন শাখা, এই ব্যাপারটা আমরা বুঝলাম, নাটক, এটাকে নাটক বলি আমরা, কিন্তু এই প্রাচীন শাখাটার ব্যাপারটা কেমন? এটা আসলে কি? এটা কি? নাটক শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, প্রথমত ইংরেজিতে পাবো আমরা ড্রামা। প্রথমত আমরা কি পাবো? ইংরেজিতে পাবো হচ্ছে ড্রামা। ড্রামা, তাই না? ড্রামা। ড্রামা কি? ড্রামা হচ্ছে একটা অ্যাকশন, অর্থাৎ নড়াচড়া হয়। হ্যাঁ, আর বাংলায় আমরা যদি নাটকটার ব্যাখ্যাটা জানতে চাই, নাটক শব্দটার উৎপত্তি হয়েছে নট ধাতু থেকে। কি ধাতু? ধাতুটা হচ্ছে নট। নট ধাতু থেকে। নট ধাতু থেকে। নট ধাতু থেকে মানে কি বলতো? নট ধাতু মানে কি? এটার অর্থ কি? আমরা যে বলি না নড়াচড়া, আমরা বলি না নড়াচড়া, নাটকটার অ্যাকচুয়াল মিনিং বা এই ধাতুটার অ্যাকচুয়াল মিনিং কিন্তু এটাই, নড়া, নড়াচড়া করা। নড়াচড়া করা, এতটুকুই লিখে রাখলাম, নড়া। হ্যাঁ, আচ্ছা, নড়া আবার ফাতেহি না, কিন্তু এটা নড়া, নড়াচড়া করা, নর্মাল। এখন তোমরা একটু চিন্তা করো, ভালো মতো একটু খেয়াল করো। নাটকটাকে আমরা বলতেছি সাহিত্যের সব থেকে প্রাচীনতম একটা শাখা। হ্যাঁ, এই নাটকটা কি? আমাদের যেই জিনিসটা মানুষ অভিনয়ের মাধ্যমে, অর্থাৎ যে সাহিত্য মানুষ অভিনয়ের মাধ্যমে তার দর্শক সমাজকে দেখায়, সেটাই নাটক। অর্থাৎ আমি যদি একটু লিখে দেই, যে সাহিত্য, যে সাহিত্য, যে সাহিত্য মানুষ অভিনয়ের মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে, হ্যাঁ, মাধ্যমে কি করে বলতো? মাধ্যমে প্রকাশ করে, সেটাই কি? সেটাই হচ্ছে নাটক, সেটাই হচ্ছে
নাটক। তার মানে এই যে এতটুকু অংশ আমরা মনে হয় খুব ভালো মতো বুঝতে পারছি নাটকটা কি। নাটক হচ্ছে এমন একটা সাহিত্য যে সাহিত্যটা আমরা অভিনয়ের মাধ্যমে প্রকাশ করি, এবং সাহিত্যের সব থেকে প্রাচীনতম শাখা হচ্ছে নাটক। ঠিক আছে, সব থেকে প্রাচীনতম শাখা হচ্ছে নাটক। এর থেকে সিম্পলেস্ট ওয়ে আপাতত আমার কাছে নাই বোঝানোর। ঠিক আছে, তাহলে এখন আমরা একটু কয়েকটা জিনিস পড়বো, হ্যাঁ, যে বাংলা সাহিত্যে আসলে নাটক কত পুরাতন। হ্যাঁ, সেটা কি পড়বো, যে বাংলা সাহিত্যে, বাংলা সাহিত্যে, সাহিত্যে, হ্যাঁ, বাংলা সাহিত্যে নাটক এতটুকু একটু আমাদের পড়তে হবে। বাংলা সাহিত্যে নাটক কত পুরাতন, বা এটা কি আসলে বাংলা সাহিত্যে কি আমরা এই নাটকটার ব্যবহার দেখি? হ্যাঁ, এই নাটকটার ব্যবহার দেখি বাংলা সাহিত্যে, অবশ্যই দেখি। কোথায় দেখি বলো তো? আমি তোমাকে বলি, আমরা যদি একটু প্রাচীন যুগে যাই, যে আসলে বাংলায় কেউ নাটক কি লিখতো, আমি বলবো না, কেউ লিখতো না। আগে কেউ লিখতো না, বুঝা গেছে? আগে কি হইতো, বাইরের নাটকগুলা মঞ্চায়িত হতো, মানুষ দেখতো, কিন্তু আমাদের সাহিত্যে কোনো নাটক ছিল না। প্রথম একটা নাটক আসলো যেটার নাম হলো ভদ্রার্জুন। যেটার নাম কি? ভদ্রার্জুন। হ্যাঁ, ভদ্রার্জুন, এটার নাম কি? ভদ্রার্জুন। ঠিক আছে, দেখি, ও তোমরা 107 জন আছো। আচ্ছা, কাল থেকে খুব মজা হবে, আজকেও মজা হবে। আজকে যখন ক্যারেক্টারগুলো পড়াবো, মানে কিছু ক্যারেক্টার না, মূল নাটকের ক্যারেক্টার না, হ্যাঁ, মূল নাটকের ক্যারেক্টার না, আজকে কয়েকটা ক্যারেক্টার আমি তোমাদেরকে পড়াবো, কয়েকটা ক্যারেক্টার। হ্যাঁ, আচ্ছা, এখন এই ভদ্রার্জুন নাটকটাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম নাটক। হ্যাঁ, বাংলা সাহিত্যের কি বলা হয়? এটাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম নাটক। হ্যাঁ, একদম প্রথম নাটক। যেই নাটকটা লিখছে কে? এই নাটকটা লিখছে হচ্ছে তারাচরণ শিকদার। একটু লেখো, তারা, তারাচরণ, তারাচরণ শিকদার। শিকদার, তিনি এই নাটকটা লেখেন। এখন আমার কিছু প্রশ্ন তোমাদের কাছে থাকতে পারে। কেমন প্রশ্ন থাকতে পারে আমি যদি তোমাদেরকে বলি, যেমন চিন্তা করো, কয়েকটা প্রশ্ন আসে না, এটা বাংলা সাহিত্যের প্রথম, এটা বাংলা সাহিত্যের প্রথম সার্থক। তার মানে এটার আগে আমি দেখতে পাচ্ছি যে আমি লিখে দেই নাই তোমাদেরকে যে এটা বাংলা সাহিত্যের সার্থক কিনা। আমি তোমাদেরকে বললাম এটা বাংলা সাহিত্যের কি প্রথম নাটক, এটা বাংলা সাহিত্যের প্রথম নাটক, এটার সাথে সার্থক না। তার মানে ওভাবে ইতিহাসের সাথে এটা আসবে না, তাই না? ইতিহাসের সাথে আসবে হচ্ছে যখন প্রশ্নটা লেখা থাকবে প্রথম সার্থক নাটক, প্রথম সার্থক নাটক, তখন আমাদের সাহিত্যে প্রবেশ করে মাইকেল মধুসূদন দত্তের অধ্যায়। কারণ মাইকেল মধুসূদন দত্তকে বলা হয় বাংলা সাহিত্যে নাটকের জনক। নাটকের জনক কেন নাটকের জনক? কারণ তোমার কয়েক ধরনের হচ্ছে কি বলে নাটক আছে, মূলত 3 ধরনের নাটক আছে। মূল নাটক, যদি আমরা সাহিত্যের রূপরীতিটাকে রেফারেন্স ধরি, তবে মূল নাটক পাবো আমরা ট্র্যাজেডি নাটক, কমেডি নাটক এবং প্রহসন নাটক। এই 3 ধরনের নাটকেই সর্বপ্রথম যিনি লেখালেখি করেন এবং সার্থকভাবে লেখালেখি করেন তার নাম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তার নাম কি? তার নাম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তাই এই মাইকেল মধুসূদন দত্তের প্রথম সার্থক যে নাটক, মানে মাইকেল মধুসূদন দত্তের প্রথম সার্থক ব্যাপারটা এরকম না, বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক, সেটার নাম ছিল শর্মিষ্ঠা। সেটার নাম কি ছিল? সেই নাটকের নাম হচ্ছে শর্মিষ্ঠা। তোমরা যারা ইউনিভার্সিটি অ্যাডমিশনে বাংলাকে রাখবা তাদের জন্য মহা গুরুত্বপূর্ণ এই টপিকগুলো, তাদের জন্য এই টপিকগুলো কিন্তু মহা গুরুত্বপূর্ণ, খালি গুরুত্বপূর্ণ না, হ্যাঁ, মহা গুরুত্বপূর্ণ। এরপরে একটু আসো তোমরা। আচ্ছা, কয়েকটা প্রথম লিখে দেই, তাকে যেহেতু আমরা বলতেছি এটা হচ্ছে মাইকেল, মিস্টার মাইকেল লিখছেন। হ্যাঁ, এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত লিখছেন। এখন একটু বলি, দাঁড়াও, মাইকেল, এই জিনিসগুলো একটু নোট করো তোমরা। হ্যাঁ, আচ্ছা, তাকে আমরা জনক বলতেছি, বাংলা সাহিত্যের নাটকের জনক, আধুনিক নাট্যকার তাকে বলতেছি, এবং নাটকের পুরোধা ব্যক্তিত্ব। পুরোধা মানে কি? খুব সিনিয়র পার্সোনালিটি। তাই নাটকের কয়েকটা সেক্টর থাকা তো অন্যতম। মানে সেক্টর কি? কয়েকটা ভাগ থাকবে, কয়েক ধরনের নাটক থাকবে। আমি তোমাকে বলি, আমরা যদি একটু খেয়াল করি যে মূল যেই নাটকটা, হ্যাঁ, একটু এদিকে আসি, তাই না? না, এই পেজে কি লেখাটা ঠিক হবে? এই পেজে মনে হচ্ছে না লেখা ঠিক হবে, আমরা পরের পেজ নেই, সমস্যা নেই। দেখো, আমরা যদি একটু দেখি মূল নাটকের টাইপ, হ্যাঁ, আমরা যদি একটু টাইপস দেখি, টাইপস অফ ড্রামা, অফ ড্রামা, যে মূলত নাটক কত প্রকার। হ্যাঁ, এইটা থেকে যদি আমরা একটু খেয়াল করি পড়াটা, এটা আমরা রেফারেন্সটা ধরতেছি সাহিত্যের রূপরীতি 9-10-এর, ঠিক আছে? এখন আবার মেলোড্রামা বের হয়েছে, কিংবা কমেডিও অনেকভাবে ভাগ হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা মূলটা দেখি, মূল, সেটা হচ্ছে রেফারেন্স বুক হিসেবে আমরা ধরতে পারি সাহিত্যের রূপরীতি, সাহিত্যের
রূপ ও রীতি, হ্যাঁ, রূপ ও রীতি, সাহিত্যের রূপ ও রীতি, এইটাকে আমরা রেফারেন্স ধরলে আমাদের নাটকের টাইপ আসবে। আমাদের নাটকের টাইপ যদি আমরা খেয়াল করি, নাম্বার 1 একটাকে আমরা বলতেছি ট্র্যাজেডি নাটক। ট্র্যাজেডি, ট্র্যাজেডি নাটক। মূলত অনেক নাট্যকার, অর্থাৎ নাটক যারা রচনা করেন তাদেরকে নাট্যকার বলা হয়। অনেক নাট্যকার ট্র্যাজেডি মানেই নাটক ধরে, কোনো টাইপ টুইপ না, ট্র্যাজেডি মানেই নাটক। অ্যাকচুয়াল নাটক কোনটা? ট্র্যাজেডি হচ্ছে অ্যাকচুয়াল নাটক। তো এখানে আমাদের অনেক বড় একজন গ্রিক দার্শনিক ছিল অ্যারিস্টটল, তিনি একটা খুব সুন্দর সংজ্ঞা দিছে। এই ট্র্যাজেডি নাটকটা কি? ট্র্যাজেডি নাটক হচ্ছে এমন একটা নাটক যেই নাটকটা নায়ক নায়িকার জীবনের উপর কি হয়, নায়ক নায়িকার জীবনের উপর উপস্থাপিত হয়, যেখানে দর্শক ভয় এবং করুণাকে প্রশমিত করে, হ্যাঁ, করুণ রসকে আচ্ছাদন করে। খুব টাফ লাগছে না? ব্যাপারটা খুব ইজি। নায়ক এবং নায়িকা থাকবে, তাদের জীবনে একটা ঘটনা ঘটবে, সেই ঘটনার ভিতরে দর্শক যখন দেখবে তাদের ভয় লাগতে পারে, তাদের মনে একটা করুণাও জাগ্রত হতে পারে যে নায়ক মায়ের খাইতেছে, হ্যাঁ, কিন্তু দিন শেষে এই করুণা এবং ভয়কে বাদ দিয়ে তাদের মনে, দর্শকের মনে একটা করুণ রসের সৃষ্টি হবে। রস মানে একটা মজা, একটা এক্সাইটমেন্টের সৃষ্টি হবে, সেটা হচ্ছে ট্র্যাজেডি নাটক। তাই বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটক, একদম প্রথম সার্থক, আমরা যদি বলি প্রথম সার্থক, হ্যাঁ, ট্র্যাজেডি নাটকের দিকে তাকাই, তবে এখানেও আমরা মাইকেল মধুসূদন দত্তকে দেখব। সেটার নাম হচ্ছে কৃষ্ণকুমারী। সেটার নাম কি? কৃষ্ণকুমারী, ঠিক আছে, কৃষ্ণকুমারী। প্রথম সার্থক যদি আমরা একটু দেখি তবে সেটা পাবো কৃষ্ণকুমারী। একটু মনোযোগ দাও, হ্যাঁ। আজকে তো তোমাদের হচ্ছে নেক্সট ক্লাস থেকে তো তোমাদের ক্যারেক্টার দেওয়া শুরু করব, কারণ অনেকগুলো ক্যারেক্টার আছে আমরা জানি, ঠিক আছে। একজনকে লর্ড ক্লাইভ বানাবো, একজনকে উমিচাঁদ বানাবো, একজনকে রাজবল্লভ বানাবো, ঠিক আছে, একজনকে হলওয়েল বানাবো, জর্জ বানাবো, এরকম অনেকগুলো ক্যারেক্টার থাকবে, ঠিক আছে। কেউ একজন তো ঘসেটি বেগম হবাই নিঃসন্দেহে। এখন এরপরে নাটকের আরেকটা যদি আমরা টাইপস দেখি, এটা হচ্ছে কমেডি নাটক। কমেডি নাটক, এখানেও মাইকেল মধুসূদন দত্ত আছে। এবং প্রথম সার্থক যদি আমরা দেখি যে কমেডির নাটকটা কোনটা, সেটা হচ্ছে পদ্মাবতী। সেটা কি? পদ্মাবতী। তোমরা জানো যে পদ্মাবতী কিন্তু একটা কাব্যগ্রন্থ আছে, জানো এটা? পদ্মাবতী কি একটা কাব্যগ্রন্থ আছে না? তোমাদের পদ্মাবতী কাব্যগ্রন্থ থেকে ঋতুবর্ণনটা পড়াইছি না, আলাওলের, পড়ছো না, মধ্যযুগীয় কবির? এটা কিন্তু খুব মজার। এরপর আরেক ধরনের নাটক আছে, যেই নাটকটাকে বলা হয় ফার্স। এই নাটকটাকে কি বলা হয়? এই নাটকটাকে বলা হয় ফার্স। এখন এই ফার্স এটা কি? এটা হচ্ছে ব্যঙ্গাত্মক নাটক। এটা কি? ব্যঙ্গাত্মক নাটক। মনে থাকবে, এই নাটকে কি হয়? সমাজের ভুল ত্রুটিগুলো ব্যঙ্গ করে দেখানো হয়। সমাজের হ্যাঁ, কোনো সমাজের দোষ, হ্যাঁ, কোনো সমাজের দোষ অথবা ভুল ত্রুটি যদি থাকে, ভুল ত্রুটি, এই সমাজের দোষ বা ভুল ত্রুটি ব্যঙ্গাত্মকভাবে প্রদর্শন করা হয়, হ্যাঁ, ব্যঙ্গের মাধ্যমে, হ্যাঁ, ব্যঙ্গাত্মক ভাবে উপস্থাপন করা হয়। উপস্থাপন। যেমন ওই যে আমাদের কিছু কার্টুনিস্টের খুব সুন্দর সুন্দর কার্টুন দেখবা, তোমার হচ্ছে অ্যানিমেশন তারা প্রকাশ করে খুব সুন্দর মতো, দেখে খুব ভালো লাগতেছে, কিন্তু এটার ভিতরে একটা মেসেজ থাকে যে সমাজের ভুল ত্রুটি বা দোষ, ঠিক আছে। এইটারও মাইকেল মধুসূদন দত্ত এখানেও তিনি হচ্ছে লেখেন, যার ভিতরে অন্যতম দুইটা হচ্ছে একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়ে রো। এটা কিন্তু জানো তোমরা, একেই কি বলে সভ্যতা। আরেকটা কি? আরেকটা হচ্ছে বুড়ো শালিকের ঘাড়ে রো। বুড়ো শালিকের ঘাড়ে রো, ঠিক আছে, ঘাড়ে রো। আচ্ছা, এখন এই প্রত্যেকটারই কিন্তু রাইটার মাইকেল মধুসূদন দত্ত, প্রত্যেকটারই রাইটার
মাইকেল মধুসূদন দত্ত। তাই আমরা বুঝতেই পারতেছি যে মাইকেল মধুসূদন দত্ত আসলে বাংলা সাহিত্যের কত বড় একজন নাট্যকার ছিল, বা শুরুর দিকে আর কি। হ্যাঁ, সুদন দত্ত। এখন তোমাদের আরো দুইটা প্রশ্ন আমি লিখে দিতে চাই, খুব গুরুত্বপূর্ণ দুইটা কোয়েশ্চেন হতে পারে। সেটা হচ্ছে সর্বপ্রথম ঢাকা থেকে প্রকাশিত নাটকের নামটা কি ছিল? হ্যাঁ, অর্থাৎ এটা একটু ইররিলেভেন্ট মনে হতে পারে, কিন্তু একটু লিখে রাখো, ঢাকা থেকে। হ্যাঁ, ঢাকা থেকে প্রকাশিত ঢাকা থেকে প্রকাশিত প্রথম নাটক। হ্যাঁ, এটা কি ছিল নাটক? এই প্রশ্নটা অনেকে যখন বি ইউনিট সি ইউনিটে পরীক্ষা দিবা আসতে পারে, একটু মনে রাখো। বিশেষ করে জাহাঙ্গীরনগরে এটার নাম হচ্ছে নীল দর্পণ। ঠিক আছে, নীল দর্পণ। এটা হচ্ছে ঢাকা থেকে প্রকাশিত প্রথম নাটক, সেই 1860-এর দশকে এটা আসলে প্রকাশিত হয়েছিল। আর আমাদের আরেকটা জিনিস মনে রাখতেই হবে, সেটা হচ্ছে 52-এর ভাষা আন্দোলনের, এটা তোমাদের হয়তো বা পারার কথা, এটা সমাজ বইতে তোমরা পড়ছো। 52-এর ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা প্রথম নাটক, আন্দোলনের প্রেক্ষাপটে, হ্যাঁ, প্রেক্ষাপটে লেখা প্রথম নাটক কোনটা ছিল? একদম প্রথম, ফার্স্ট নাটক। এটা তোমরা 9-10-এ পড়ে আসছো, তোমরা একটু মাথা খাটাইলেই তোমরা বুঝবা এটা কি। ওই যে মনে আছে কবর নাটকটার কথা, কবর নাটকটার কথা। হ্যাঁ, মুনীর চৌধুরী লিখছিল কবর নাটকটা জেলে বসে 52-এর ভাষা আন্দোলনে। তোমাদের 9-10-এর সমাজ বইতে খুব সুন্দর মতো এই জিনিসগুলো লেখা ছিল, দেখো তো তোমাদের মনে আছে কিনা। এবং তোমরা একটু বলো তো যে তোমাদের এতটুকু নোট করা হয়েছে কিনা। তোমরা একটু বলো তো যে তোমাদের এতটুকু নোট করা হয়েছে কিনা। আচ্ছা, এটা তো সরানো যাবে না, একটু বলো তো এতটুকু নোট করা হয়েছে কিনা। তো এই কয়টা জিনিস তোমরা একটু লিখে রাখো। এই কয়টা জিনিস একটু লিখে রাখো। সাথে তোমাদেরকে আরেকটা জিনিস আমি লিখাইতে চাই, সেই জিনিসটা হচ্ছে সেটা একটু দেখো। কবি সাহিত্যিকেরা না কাব্যকে দুই ভাগে ভাগ করছে। হ্যাঁ, অনেক কবি সাহিত্যিকেরা, অনেক কবি সাহিত্যিকেরা, অনেক কবি সাহিত্যিকেরা কাব্যকে দুই ভাগে ভাগ করছে। হ্যাঁ, কাব্যকে দুই ভাগে ভাগ করছে। কাব্যটা মানে কি বলতো? ভাগ করছে। কাব্য মানে তো কবিতা, এটা তো আমরা জানি, তাই না? এই কোন দুই ভাগে ভাগ করছে? এক, নাম্বার 1, একটাকে বলতেছে তারা দৃশ্যকাব্য। দৃশ্যকাব্য। আরেকটাকে তারা বলতেছে শ্রব্য কাব্য। হ্যাঁ, শ্রব্য কাব্য। আচ্ছা, একটু বলো তো নাটক এই দুইটার ভিতরে কোনটাকে বলা হয়? একটু বলো নাটক এই দুইটার ভিতরে কোনটাকে বলা হয়? শ্রব্য মানে কি? শোনা যায়, যেটা শ্রবণ থেকে আসছে। দৃশ্য মানে কি? যেটা দেখা যায়। তাহলে একটু বলো তো। নাটক 4টা ক্লাসে লাগবে। হ্যাঁ, একটু বলি আমি তোমাদেরকে, এই যে এইটাই হচ্ছে নাটক। এইটাই হচ্ছে নাটক। নাটকের অপর নাম দৃশ্যকাব্য। এ থেকে একটা জিনিস আমার মনে পড়লো, সেটা হচ্ছে একটা প্রশ্ন আসবে তোমাদের। সেই প্রশ্নটা কি জানো? যে সমাজের দর্পণ বলা হয় কোনটিকে? সমাজের, একটু খেয়াল করি আমরা। হ্যাঁ, সমাজের দর্পণ বলা হয় কোনটিকে? দর্পণ বলা হয় সমাজের দর্পণ বলা হয় কোনটিকে? হ্যাঁ, সমাজের দর্পণ বলা হয় কোনটিকে? এটার মানে কি? হ্যাঁ, এই কোয়েশ্চেনটার মানেটা কি? সমাজের দর্পণ, মিরর অফ সোসাইটি, তাই না? সমাজের দর্পণ বলা হয় কোনটাকে? এই একটা এমসিকিউ তোমরা অনেক জায়গায় পেতে পারো, তাই একটু লিখে রাখো, সমাজের দর্পণ বলা হয় কোনটিকে। আমি যদি এখন অপশন দেওয়া শুরু করি, অপশন ক আমরা বলতেছি নোবেল। হ্যাঁ, নোবেল। অপশন খ আমি তোমাদেরকে বলতেছি যে স্টোরি। হ্যাঁ, আচ্ছা। অপশন গ আমি তোমাদেরকে বলতেছি এটা হচ্ছে এসে। হ্যাঁ, এসে। আচ্ছা, অপশন ঘ আমি তোমাদেরকে বলতেছি যে ড্রামা। এই যে দেখো,
অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে কিন্তু ড্রামা। কেন? সমাজের দর্পণ মানে কি? যেটা অভিনয়ের মাধ্যমে আমরা সমাজের দৈনন্দিন জীবনের চিত্রটা তুলে ধরি, সেটাই তো দর্পণ। অর্থাৎ আমরা যা করি সেটা আমরা তুলে ধরতেছি অভিনয়ের মাধ্যমে। তাই এইটা একটু মনে রাখবা যে সমাজের দর্পণ বলা হয় নাটককে, সমাজের দর্পণ বলা হয় নাটককে। এইটা একটু মনে রেখো তোমরা, ঠিক আছে? আপাতত এতটুকু তোমরা একটু ধারণা রাখো টোটালি নাটক সম্পর্কে, এতটুকু ধারণা রাখো। মোটামুটি এতটুকু ধারণা রাখো নাটক সম্পর্কে। এবার আমি তোমাদের কয়েকটা জিনিস বলি, সেটা হচ্ছে মূল নাটকে যাওয়ার আগে আমাদের একটু কাহিনী এবং চরিত্রটা পড়তে হবে। অর্থাৎ নবাব সিরাজ পর্যন্ত যদি আমরা আসতে চাই, হ্যাঁ, তাহলে আমাদের কয়েকটা প্রশ্ন আমাদের মনে জাগ্রত হতে পারে। সেটা কি? তো এখন আমরা ঢুকতেছি ইতিহাসে। এখন আমরা, হ্যাঁ, এখন আমরা এই যে আমার ইতিহাস তোমাদেরকে বলবো আর কি, আমরা ইতিহাসে প্রবেশ করব। ইতিহাসে কি করব? প্রবেশ করব। প্রবেশ। এই ইতিহাসে প্রবেশ করার আগ মুহূর্তে, হ্যাঁ, এই ইতিহাসে প্রবেশ করার আগ মুহূর্তে আমাদের কয়েকটা ইনফরমেশন জেনে রাখতে হবে, কয়েকটা ইনফরমেশন। কারণ আমরা কাকে নিয়ে পড়তেছি? আমরা নবাব সিরাজ, অর্থাৎ আমার আগের পুরুষটা সম্পর্কে জানবো, তাই না? কারণ আমি তো এই বংশের, এটা তোমরা সবাই জানো আর কি। এখন নবাব সিরাজ সম্পর্কে যদি জানতে হয়, হ্যাঁ, সিরাজ সম্পর্কে যদি জানতে হয়, তাহলে সবার আগে একটা প্রশ্ন তোমাদের মনে জাগ্রত হবে বলে আমি ধারণা করি। সেই জাগ্রত ধারণাটা কি? যে কিভাবে সে ক্ষমতায় এলো। কিভাবে বা কার মাধ্যমে, হ্যাঁ, কিভাবে বা কার মাধ্যমে সে ক্ষমতায় এলো, ক্ষমতায় এলো, ঠিক আছে? কিভাবে বা কার মাধ্যমে সে ক্ষমতায় এলো, এই প্রশ্নটা তোমাদের মনে জাগ্রত হবার কথা না? আচ্ছা, যদি এটা তোমাদের মনে জাগ্রত হয়, তাহলে আরেকটা চরিত্র আছে, হ্যাঁ, সেই চরিত্রটা কি? সেই চরিত্রটার নাম হচ্ছে মির্জা মোহাম্মদ আলী। সেই চরিত্রটার নাম হচ্ছে মির্জা মোহাম্মদ আলী। মির্জা মোহাম্মদ আলী, এই ক্যারেক্টারটা। এখন তোমরা আমাকে একটু দয়া করে বলো, তোমরা কয়জনকে চেনো? এখানে আমি দুইটা ক্যারেক্টার লিখছি, ক্যারেক্টার 1, ক্যারেক্টার নাম্বার 2। তোমরা এই দুইজনের মধ্যে কাকে চেনো, কাকে চেনো না? ঘষেটিরে যে কারে বানামু, হ্যাঁ, তোমরা এখন দেখবা ইতিহাসের পাতায় আসলে আমি কি নামে পরিচিত, ঠিক আছে? তোমরা তো এখন বুঝতে পারতেছো না, আমাকে তো আসলে পাত্তা দিতেছো না। তোমরা পাত্তা কখন দিবা জানো? যখন তোমরা দেখবা ইতিহাস আসলে কি নামে আমাকে লিখে রাখছে ইতিহাসের বইতে। এখন আমি তোমাকে বলবো, ঠিক আছে? এবার একটু আসো। এটা কিন্তু মির্জা মোহাম্মদ আলী, মীর জাফর না, হ্যাঁ। আচ্ছা, নবাব সিরাজকে আমরা সবাই চিনবাই তো, স্বাভাবিক, আমি তোমার সামনেই তো দাঁড়াই আছি। এখন একটু খেয়াল করো, হ্যাঁ, এখন আমরা ইতিহাসে প্রবেশ করব। আচ্ছা, তোমাদেরকে যদি বলা হয় বাংলার প্রথম নবাবটাকে, হ্যাঁ, কয়েকটা প্রশ্ন করি। বাংলার প্রথম নবাব কে ছিলেন? হ্যাঁ, এইটা একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে তোমরা আমার নাম লিখবে আমি জানি, কিন্তু আমি চাচ্ছি না আপাতত আমার নাম লেখো আর কি, ঠিক আছে? কারণ আমার নামটা ইতিহাসে অন্য নামে লেখা আর কি, ঠিক আছে? এবার একটু দেখো, এইটা একটা প্রশ্ন রাখলাম তোমাদের কাছে, হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার, এটা হচ্ছে Q1। এবার আরেকটা কোয়েশ্চেন রাখলাম তোমাদের কাছে, হ্যাঁ, Q2। বলো তো এই বিহার, হ্যাঁ, এই বিহার কত সালে বাংলার অধীনে আসে? বাংলার অধীনে আসে, এইটা একটা প্রশ্ন, ঠিক আছে? হ্যাঁ, আমি জানি এখানে তোমরা লিখবা আসলে যে যেদিন সাকিব ভাই
বাংলাকে বিহারের মধ্যে নিয়ে আসে, সরি বিহারকে বাংলার মধ্যে নিয়ে আসে সেদিন থেকে। আপাতত ইতিহাস অন্য কথা বলতেছে আর কি। আমি জানি তোমাদের আবেগের কথা কি, কিন্তু ইতিহাস অন্য কথা বলে আর কি, তো ইতিহাসেরটা মেনে চলি আর কি। এবার আসো কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার কত? কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 3। আসো তোমরা সবাই একটু যুক্ত হও দেখি। আলীবর্দী খাঁ, ওকে, নবাব আলীবর্দী খাঁয়ের কন্যা ছেলে ছিল সিরাজ, অর্থাৎ তারা নানা নাতিন ছিলেন। ঘসেটির আসল নাম মেহেরুন্নেসা। ওই দেখ, হ্যাঁ ওই দেখ। এবার আমি তোমাদেরকে একটা নর্মাল প্রশ্ন করি, সেটা হচ্ছে সম্রাট, হ্যাঁ সম্রাট, ওকে, নবাব, নবাব, আরেকটা কি সম্রাট, নবাব, আর রাজা, রাজা, সম্রাট, নবাব, রাজা। মূলত এই পদবিগুলার, এগুলো তো প্রত্যেকটা এক একটা ডেজিগনেশন, এটা আমরা জানি, হ্যাঁ প্রত্যেকটা একটা ডেজিগনেশন বা পদবি। আক্ষরিক অর্থে এদের পার্থক্যটা কি? আক্ষরিকভাবে, বা আক্ষরিক না, আমি প্রশাসনিক দিলাম, হ্যাঁ প্রশাসনিক, প্রশাসনিক, সরি কি লিখলাম এটা, প্রশাসনিক, হ্যাঁ প্রশাসনিক। কি রে ভাই, কলমে কালি শেষ, একটু ঘষা লাগবে মনে হয়। প্রশাসনিকভাবে ডিফারেন্সিয়েট করো তোমরা, পার্থক্য এইটা কি? এখন তোমরা বলবা ভাই আমরা তো জানি আপনি নবাব, আপনি সম্রাট, আপনি রাজা, এটা আসলে আপনি সব, কিন্তু আমি চাই না যে এই অ্যান্সারটা তোমরা দাও, হ্যাঁ আমরা চাই না এই অ্যান্সারটা তোমরা দাও, আমি একটু অন্যভাবে অ্যান্সারটা চাই, ঠিক আছে? যে প্রশাসনিকভাবে এটার পার্থক্য কি? ওকে, না 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 না, ওকে আচ্ছা, এইটা আক্ষরিক অর্থে কোনো পার্থক্য নাই। ইভেন বাদশা ফার্সি শব্দ, নবাব এই শব্দটা নায়েব, আরবিতে একটা শব্দ আছে, আরবি থেকে ফার্সিতে এটাকে গ্রহণ করা হয়েছে, নায়েব থেকে নবাব হয়েছে। সম্রাট এটা একটা তৎসম শব্দ, রাজা এটাও প্রায় কাছাকাছি শব্দ। তো এই শব্দগুলার যদি আমরা দেখি, এই প্রত্যেকটা শব্দ, হ্যাঁ এদের উৎসটা আলাদা হতে পারে, হ্যাঁ উৎসটা আলাদা হতে পারে। যেমন তৎসম ফার্সি, ইভেন তৎসম বাদশা হচ্ছে ফার্সি। উৎসগত দিক থেকে শব্দগুলো আলাদা হলেও আক্ষরিক অর্থ কিন্তু সেম। হ্যাঁ ব্যাপারটা কি, ধরো উৎসগত, উৎসগত, উৎসগত দিক থেকে, দিক থেকে, উৎসগত দিক থেকে শব্দগুলো ভিন্ন, শব্দগুলো শব্দত্রয় ভিন্ন হলেও, ভিন্ন হলেও আক্ষরিক অর্থে, আক্ষরিক অর্থ কিন্তু সমান। সেটা কি, অর্থ সেম, তাই তো, অর্থ সেম। এটা নর্মালি, এটা নর্মালি, কিন্তু এই যে প্রশাসনিকভাবে এদের একটা পার্থক্য আছে। ওই সময়ে, হ্যাঁ ওই সময়ে, ওই সময়ে, সময়ে এটা, এটা বা এগুলো, এগুলো আলাদা ছিল। এগুলোর ক্ষমতা, ক্ষমতা কি ছিল, আলাদা ছিল, ক্ষমতা আলাদা ছিল। তার মানে তোমরা বলতে পারো ভাই রাজা, নবাব, সম্রাট সেম, কিং ইংলিশে যেটা কিং, একই জিনিস। কেউ নিজেকে কিং বলে, আবার তুরস্কের ওইদিকে সুলতান বলে, হ্যাঁ তো আবার আমির বলা হয় আরবির ওইদিকে, আমিরুল মুমিনিন, হ্যাঁ হজরত উমরকে বলা হতো, উমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, এবং মহানবী সাল্লাল্লাহু সাল্লাম এটা বলছিলেন যে আমার পরে যদি কেউ নবী হয় তবে হজরত উমর রাদিয়াল্লাহু আনহুই হবে। তোমরা একটা কবিতাও হয়তো বা পড়ছো হজরত উমর রাদিয়াল্লাহু আনহু, এটাতে তোমরা খুব সুন্দর মতো তার কিছু জিনিস জানতে পারছো।
এখন ঘটনাটা হইল ওই সময়ে ওই একই টাইমে একই জায়গায় অর্থাৎ একটা ভূখণ্ডের ভিতরে সম্রাটও যেমন ছিল, নবাবও যেমন ছিল, রাজাও তেমন ছিল। এখন তোমরা বলতে পারো ভাই এদের ভিতরে গ্যাঞ্জাম হইতো না? তাহলে না, হইতো না। কেন জানো? কারণ ওদের ভিতরে সুপ্রিম ক্ষমতার অধিকারী যে ছিলেন, একদম সুপ্রিম, এটা কিন্তু একদম নিজের মতো করে বুঝাইতেছি, বুঝছো? এর কোনো বইয়ের ভাষা না, বুঝাইতেছি একদম, ঠিক আছে? যেমন দেখো, আমি যদি বলি সম্রাট, সম্রাট, হ্যাঁ সম্রাট, এটা ছিল হচ্ছে সুপ্রিম। সুপ্রিম মানে কি? সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, হ্যাঁ, যে পুরা পুরা এই হচ্ছে কি বলে উপমহাদেশের কিং ছিল। সে কি ছিল? উপমহাদেশ, উপমহাদেশ বা উপমহাদেশ বা কোন রাজত্বের রাজা ছিল, হ্যাঁ, বা কোন রাজ্যের রাজা ছিল, বা কোনো সাম্রাজ্যের বা কোনো সাম্রাজ্যের কি ছিল? কিং ছিল, কোনো সাম্রাজ্যের কিং ছিল, ঠিক আছে? ব্যাপারটা বুঝছো? তার মানে মুঘলদের সর্বোচ্চ নেতার নাম কি? সম্রাট। সম্রাট বাবর, সম্রাট হুমায়ুন, সম্রাট আকবর, শাহজাহান, আওরঙ্গজেব, ব্যাপারটা হচ্ছে এরকম। উনারা পুরা এই জাহানটার মানে এতটুক জায়গার অধিপতি ছিল। এখন এত বড় জায়গা চালনা করা তো বহুত টাফ না? বিশাল জায়গা, পুরা চিন্তা করো, ইন্ডিয়া, পাকিস্তান, ওইদিকে আফগানিস্তান, এদিকে বাংলাদেশ, এই পুরো অঞ্চলটা একটা রাজার পক্ষে প্রশাসনিক কার্যক্রম চালানো কি পরিমাণ টাফ, হ্যাঁ? কি পরিমাণ, ধরো আমি কি হইতেছে যে আমি রাজা হয়ে গেছি এলাকাটার, তো আমি এত বড় রাজত্ব কি কায়েম করতে পারবো? তখন আমি কি করবো? আমি প্রত্যেকটা রাজ্যে একটা করে বিয়ে করব। তাইলে তো কেউ আমার উপরে আক্রমণ করবে না। সব রাজ্যে আমার একটা করে বউ আছে, শ্বশুর আছে, তো শ্বশুর কি জীবনে জামাইয়ের উপরে আক্রমণ করবে? বলো, করবে না। তো এই রাজার আবার এটা করা নেই, ওরা তো বোকা ছিল, আমার সাথে তো কথা বলে নাই, বুঝো না, ভাব নিয়ে চলছে। ওরা কি করছে? কিছু আলাদা আলাদা রাজ্য করছে, সেই রাজ্যগুলা এক একজনের উপরে দিয়ে রাখছে। তার মানে আমি যদি একটু দেখি যে নবাব বলতে বুঝাইতেছি এরকম, নবাব হচ্ছে কোনো রাজ্যের প্রশাসনিক কর্তা, কোনো রাজ্যের কি? কোনো রাজ্যের প্রশাসনিক কর্তা, প্রশাসনিক কর্তা, বুঝা গেছে? প্রশাসনিক কর্তা অর্থাৎ এই যে ধরো পুরা ইন্ডিয়ার ম্যাপটা যদি আমরা দেখি পুরান আমলের, তখন দেখবো এক সাইডে বাংলা আছে, এক সাইডে উড়িষ্যা আছে, বিহার তো পরে আসে, বিহার 1732 সালের দিকে আসে, হ্যাঁ 1732। তোমার হচ্ছে মোহাম্মদ শাহ, সম্রাট মোহাম্মদ শাহ এটাকে বাংলার অধীনে নিয়ে আসে আর কি। তো যাই হোক, কাহিনীটা এরকম যে ধরো বাংলা একটা রাজ্য, বিশাল একটা রাজ্য, ওইদিকে ধরো তোমার হচ্ছে মহারাষ্ট্র একটা রাজ্য, হ্যাঁ, ওইদিকে ধরো আবার আরো কিছু রাজ্য আছে, যেমন ধরো আর কি রাজ্য আছে, আমি যদি ধরি তামিল একটা রাজ্য, তখন ছিল কিনা জানি না। তো এই রাজ্যগুলার বড় বড় রাজ্য, তো প্রশাসনিক সর্বোচ্চ যে পাওয়ারের অধিকারী ছিল তাদেরকে বলা হতো নবাব। নবাব দেখা যেত সম্রাটের আন্ডারেরই একজন, ঠিক আছে, সম্রাটের আন্ডারেরই একজন। এরপরে এখন নবাবরা কি করে? এত বড় রাজ্য, ধরো পুরা রাজ্যটা হচ্ছে বাংলাদেশ, পুরা মানে জায়গাটা হচ্ছে বাংলাদেশ, একটা সাম্রাজ্য। এটার আমরা 8টা বিভাগ করছি না? তো এক একটা বিভাগে যে বসছে তাকে আমরা ধরো নবাব বলতেছি। এখন ওই বিভাগের আন্ডারে আরো ছোট ছোট অঞ্চল আছে না? হ্যাঁ, ছোট ছোট অঞ্চল, যে অঞ্চলগুলাও কোনো না কোনো প্রশাসনিক কর্তা বসাতে হবে। তো সেই ছোট্ট একটা অঞ্চলের প্রশাসনিক কর্তাকে বলতাম হচ্ছে রাজা। তার মানে আমরা যদি একটু দেখি, রাজা মানে কি? রাজা মানে একটা অঞ্চলের একটা ছোট অঞ্চল, একটা ছোট অঞ্চলের কর্তা। তাই আমাদের এই রচনা যখন আমরা পড়ব, অর্থাৎ নবাব সিরাজ যখন আমরা পড়ব, তখন আমাদের একই সাথে ভারত উপমহাদেশে সম্রাটও কিন্তু বিদ্যমান, সেখানে নবাবও বিদ্যমান এবং রাজাও বিদ্যমান, ঠিক আছে? তাই আমরা এই প্রশ্নের উত্তরটা পাইছি। বিহার কত সালে বাংলার অধীনে আসেন? এখন আমরা এই দুইটা প্রশ্নের উত্তর এর দিকে যাব এবং আমরা বোঝার চেষ্টা করব। এই যে আগের স্লাইডে যে আমরা লিখে রাখলাম, আগের স্লাইডে কি লিখলাম? এই যে মির্জা মোহাম্মদ আলীকে এবং নবাব সিরাজউদ্দৌলাকে
কোত্থেকে আসলো এরা? এরা কি আসলে বাংলাতেই জন্মগ্রহণ করছিল, বা ওরা কি স্থানীয় বাংলার ছিল, না বাইরের থেকে আসছে? এটা আমরা একটু জানার চেষ্টা করব। হ্যাঁ, এখন এই যুগে কেউ পিছায় থাকে? তোমরা একটু রিওয়াইন্ড করো ক্লাসটা। আমরা কত আপগ্রেড করছি না? আগে ফোনে লাইভ নিতাম, এখন ক্যামেরাতে লাইভ নেই, একদম দামি দামি মাইক ইউজ করি। এখন তো আগানো যায়। তুমি লাইভ আগে দেখো, 38 মিনিট আগে দেখো, কোনো সমস্যা নেই, কিচ্ছু মিস করো নাই কেউ। এবার একটু দেখো, আমি তোমাকে বলি কাহিনী শুরু। হ্যাঁ, তোমরা কি রেডি? কয়টা বাজে? 11:05 বাজে না? আমি চেষ্টা করবো আর 20টা মিনিট পড়ানোর। এখন একটু বলো তো, তোমরা কি রেডি? হ্যাঁ, তোমরা প্রস্তুত? বলো, তোমরা প্রস্তুত? হ্যাঁ প্রস্তুত। তোমাদের কয়েকটা ঘটনা বলবো, তোমরা কি প্রস্তুত আছো? তোমরা প্রস্তুত? একটু দেখো তো। সম্রাটের বউকে বলে সম্রাজ্ঞী। সম্রাজ্ঞী, সম্রাটের বউকে বলে সম্রাজ্ঞী। ওকে, চলো যতটুকু পারি, একদম কিন্তু বইয়ের সাথে মিল পাবা না এখনই। তোমরা কিন্তু বইয়ের সাথে মিল পাবা না, বইয়ের সাথে মিল পাবা পরে। হ্যাঁ, আগে একটু পড়ো। আমি তোমাদেরকে বলি, প্রথম কথা, আমরা তোমাকে একটা নাম লিখলাম বা তোমাদের জন্য। হ্যাঁ, কি মুরজা না তো, মির্জা। হ্যাঁ, নামটা কি? মির্জা। হ্যাঁ, মির্জা মুহাম্মদ, মুহাম্মদ আলী, মির্জা মুহাম্মদ আলী। মির্জা মুহাম্মদ আলী, এই নামটা আমি লিখাইলাম। প্রথমত, আমাদের এই নামটা কিন্তু খুব একটা ফ্যামিলিয়ার না। আমাদের কাছে আলীবর্দী খাঁ এই নামটা ফ্যামিলিয়ার। আলীবর্দী খাঁ এই নামটা ফ্যামিলিয়ার আমাদের কাছে, তাই না? আমাদের কাছে কিন্তু আলীবর্দী খাঁ এই নামটা ফ্যামিলিয়ার। তা আমি পাশে ব্র্যাকেটে লিখে রাখলাম আলীবর্দী খাঁ। এটা একটা উপাধি, আলীবর্দী খাঁ। আচ্ছা, এখন তোমরা সিম্পলি উত্তরটা দিয়ে দিতে পারবা যে ইনি নবাবের নানা ছিল। আমার নানা। তো এখন ব্যাপারটা কি এরকমই? আমি বলি, তিনি কি বাইবর্ণ নবাব ছিল? হ্যাঁ, তিনি কি বাইবর্ণ নবাব ছিল? না, তিনি বাইবর্ণ নবাব ছিল না বা ছিলেন না। ঘটনা কি তাহলে? আমি তোমাকে বলি, তখন শাসন চলছে। একটু দেখো, শাসন। হ্যাঁ, তখন শাসন চলছে, অর্থাৎ দিল্লির রাজপ্রাসাদে বসছে কি আমি। হ্যাঁ, শাসন চলছে তোমার কি বলে, আওরঙ্গজেবের। কার? আওরঙ্গজেব। হ্যাঁ, আওরঙ্গজেব কে ছিল? মুঘল সম্রাট। কে ছিল? একজন মুঘল সাম্রাজ্যের সম্রাট। তাহলে আমি লিখলাম তিনি হচ্ছে একজন মুঘল সম্রাট। আমার বন্ধু। ও, এটা তো আমি আর কি। আচ্ছা, কোনটা যে আমি হব এটাই বুঝতে পারতেছি না। ঠিক আছে, মুঘল সম্রাট, তার শাসন কার্য চলতেছে তখন। এতটুকু বুঝতে তো কিছু, এদের বুঝার তো কিছু নাই, লেখ বাহালি। আচ্ছা, এই মুঘল সম্রাটের একটু খেয়াল রাখতে হবে তোমাদের। এই মুঘল সম্রাটের তৃতীয় সন্তান, তৃতীয় ছেলে ছিল, ছেলে। এই তৃতীয় ছেলে যার নাম ছিল হচ্ছে আজম শাহ। আজম শাহ, মনে থাকবে? আজম শাহ। আচ্ছা, নামগুলা নাও মিলতে পারে ইতিহাসে, অনেক জায়গায় কাছাকাছি যাইতে পারে, কারণ এক এক জায়গায় এক এক নাম। হ্যাঁ, এক এক জায়গায়, যেমন অনেক জায়গায় সিরাজ এর মেজো খালাকে মুনিরা বলা হয়েছে, মাইমুনা বলা হয়েছে, আবার শাহ বেগম বলা হয়েছে। তো একটু ধরে নিব আমরা দ্বিতীয় খালা, তৃতীয় খালা, প্রথম পুত্র, দ্বিতীয় পুত্র, এইভাবে। হ্যাঁ, তো আমাদের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে তৃতীয় ছেলে বা সন্তান আজম শাহ। এই আজম শাহের রাজ দরবারে, হ্যাঁ, আজম শাহের কোথায়? তার রাজ দরবারে বা তার দরবারে, আসলে রাজ দরবার তো না, তার দরবারে, অর্থাৎ অফিস। দরবার কথাটার অর্থ কি? দরবার মানে হচ্ছে অফিস বা হেডকোয়ার্টার। হ্যাঁ, তার দরবারে কাজ করত, দরবারে কাজ করতেন, একটু খেয়াল করো, করতেন মির্জা মোহাম্মদ মাদানি। কে কাজ করতেন? মির্জা মোহাম্মদ মাদানি। মির্জা মোহাম্মদ মাদানি। আচ্ছা, এখন তোমরা বলতে পারো ভাই এই ক্যারেক্টারটা কোত্থেকে আসলো?
তোমরা কেউ ধারণা করতে পারো এই ক্যারেক্টারটা কোন ক্যারেক্টার, কার সাথে রিলেটেড ক্যারেক্টার? এই ক্যারেক্টারটা রিলেটেড হচ্ছে ইনার সাথে, অর্থাৎ ইনার যে পিতা, ইনার যে পিতা, হ্যাঁ ইনার পিতা, ইনার পিতার নাম হচ্ছে এইটা কি, মির্জা, মির্জা মুহাম্মদ, মুহাম্মদ মাদানি, মাদানি। ওকে, এখন তোমরা বলতে পারতো ভাই তো শুধুমাত্র আমাদেরকে তো এতটুকু লেখালেই হইতো যে মির্জা মুহাম্মদ মাদানি তার পিতা। না, এখানে একটা কাহিনী আছে। এখানে আওরঙ্গজেবের শাসনামলটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এই জিনিসটা ধরার জন্য। কেমন আমি তোমাকে একটু বলি। আচ্ছা, এবং তার যে পিতামহ ছিল, হ্যাঁ তার যে পিতা মানে ইনার পিতা, ইনারও পিতা, একটু দেখো ইনার পিতা তার মানে হচ্ছে আলীবর্দী খায়ের পিতামহ হয় হিসাবে তিনি ছিল আওরঙ্গজেবেরই সৎ ভাই। আওরঙ্গজেবের, যেটা আমরা বিভিন্ন সোর্স, ইন্টারনেট, উইকিপিডিয়া এখান থেকে পাই আর কি। আওরঙ্গজেবের কি সৎ ভাই, সৎ ভাই। একটু বোঝার চেষ্টা করো, হ্যাঁ একটু বোঝার চেষ্টা করো। ওকে, তাহলে এখন এই কয়েকটা ক্যারেক্টার একটু বুঝলাম না? দেখো আমাদের মূল ক্যারেক্টার কিন্তু আলীবর্দী খাঁ, ঠিক আছে? এই আলীবর্দী খাঁ অনেক অল্প বয়সে, অর্থাৎ অনেক অল্প বয়স, অনেক অল্প অল্প বয়সে বয়সেই ইনি অনেক চৌকস একজন নেতা ছিল, বুঝছো? অনেক, বা একজন যোদ্ধা ছিল। অনেক অল্প বয়সেই এই যে আজম শাহ, হ্যাঁ অনেক অল্প বয়সেই আজম শাহের, আজম শাহ তাকে পিলখানায়, 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 হ্যাঁ তাকে পিলখানায় পরিচালক হিসেবে নিযুক্ত করেন। কি হিসেবে? পরিচালক হিসেবে নিযুক্ত করেন, পরিচালক হিসেবে নিযুক্ত করেন। বুঝো কিন্তু, ঠিক আছে? তার মানে আমাদের এই জায়গায় মূল যে ক্যারেক্টারটা, এই মূল ক্যারেক্টার হচ্ছে মির্জা মুহাম্মদ আলী, অর্থাৎ আলীবর্দী খাঁ, যে সিরাজের নানা, যার মাধ্যমে সিরাজ ক্ষমতায় আসে, তাই তো? একটু ধৈর্য ধরো। আচ্ছা, আমি এখানে একটা জিনিস মিস করে গেছি। তিনি হচ্ছে 1671 সালে জন্মগ্রহণ করেন। এরও প্রায় 300 বছর পর আমাদের দেশ স্বাধীন হয় আর কি। আচ্ছা, ভালো কথা। এখান থেকে 1740 সাল তার লাইফ স্প্যান ছিল, হ্যাঁ এটা তার লাইফ স্প্যান, এতটুকু একটু মনে রাখো। তার মানে এখান থেকে আমরা কি পড়লাম? এখান থেকে আমরা পড়লাম মির্জা মুহাম্মদ আলী, অর্থাৎ আলীবর্দী খায়ের বাবার নাম হচ্ছে মির্জা মুহাম্মদ মাদানি। মির্জা মুহাম্মদ মাদানি এই আওরঙ্গজেবের ছেলে, তার নাম ছিল আজম শাহ। আজম শাহের দরবারে একজন সরকারি কর্মচারী ছিল বা কর্মকর্তা ছিল, এবং এই যে আওরঙ্গজেবের ছেলে আজম শাহ পিলখানায় অল্প বয়সে এই আলীবর্দী খাঁকে নিযুক্ত করছিল। এতটুকু আমাদের জানতে হবে খালি। এখন আমাদের কয়েকটা ইনফরমেশন আরও জানতে হবে। সেই ইনফরমেশনটা কি? সেই ইনফরমেশন হচ্ছে, আমরা যদি একটু দেখি 1707 এই সালটা অনেক গুরুত্বপূর্ণ। কার জন্য? পুরা মুঘল ইতিহাসের জন্য। কেন জানো? এইটা আসলে এই সালে আওরঙ্গজেব মৃত্যুবরণ করেন। আওরঙ্গজেব কিন্তু তুলনামূলক অনেক ফেমাস একজন সম্রাট ছিল, হ্যাঁ। এই সালে আওরঙ্গজেব কি হলো? আওরঙ্গজেব মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করেন। এখন যদি মৃত্যুবরণ করেন তাহলে কি হয়? একটা রাজা যখন মৃত্যুবরণ করেন না, অনেক কিছুর পরিবর্তন হয়। আমরা যেরকম দেখলাম শেখ হাসিনা যখন চলে গেল, অর্থাৎ শাসনকর্তা যখন চলে যায়, তখন শুধু শাসনকর্তা কিন্তু সরে না, তার পুরা ডেলিগেটস যত থাকে, তার যত মন্ত্রিসভার মানুষজন থাকে, সবই কিন্তু এলোমেলো হয়ে যায়। তো তখন যেটা দেখা গেল যে তার ছেলেদের মধ্যে কি হলো? গৃহযুদ্ধ হলো। একটু খেয়াল করো, তার ছেলেদের ভিতরে গৃহযুদ্ধ হইল। তোমরা বইতে পাবা, মিলাইতে পারবা। তাদের ছেলেদের মধ্যে গৃহযুদ্ধ হইল, যার ফলে দেখা গেল এই যে আজম শাহ পরাজিত ও নিহত হলো।
তাহলে এইবার একটু চিন্তা করে দেখো তো আলীবর্দী খাঁর কি হবে। ও তো কেবল ক্যারিয়ারটা শুরু করছিল, হ্যাঁ ও তো ক্যারিয়ারটা কেবল শুরু করছিল, আর কেবলই কি তার ক্যারিয়ারে ধস নেমে গেল। একটু লেখো অল গন মানে কি, কিছু হইছে, কিছু হইছে, কিছু হয় নাই তো নাকি? আসো, আচ্ছা লিখছো, একটু দেখো এরপর ঘটনাটা দেখো, একটু দেখো পুরা নাটক লাইন বাই লাইন পড়বো, হ্যাঁ একটু দেখো। আচ্ছা কি হলো, আজম শাহ মৃত্যুবরণ করছে, তো দেখা গেল বাংলা নিয়ে কিন্তু কিছুই নাই এখন পর্যন্ত, কারণ রাজ দরবারের কাজবাজ চলতেছে, দিল্লিতে কাজবাজ চলতেছে। বাংলাটা কোত্থেকে আসলো আলীবর্দী খাঁয়ের সাথে? আলীবর্দী খাঁ তো বাংলায় জন্মায় নাই, তো বাংলাটা তার সাথে, সে বাংলা শাসনকর্তা কেমনে হইল? এইটা দেখতে হলে আমার দেখতে হবে 1720-এর ঘটনা, 1720 সাল, হ্যাঁ 1720 সাল। আলীবর্দী খাঁ বাংলায় মুভ করেন। আলীবর্দী খাঁ, আলীবর্দী বাংলায়, হ্যাঁ বাংলায় মুভ করেন, বাংলায় মুভ করেন বা বাংলায় চলে আসেন। ঠিক আছে, এখন বাংলায় এসে তাকে তো টিকে থাকতে হবে, তো টিকে থাকতে হলে তো কাজ করতে হবে, চাকরি করতে হবে, তাই না? এবার একটু দেখো, তখন বাংলার প্রথম নবাব ছিল মুর্শিদ কুলি খাঁ। তার নাম কি? মুর্শিদ কুলি খাঁ, হ্যাঁ তার নাম আমি একটু লিখি, দেখো মুর্শিদ, একটু দেখো মুর্শিদ, হ্যাঁ মুর্শিদ কুলি খাঁ, মুর্শিদ কুলি খাঁ। ইনি কে? বাংলার প্রথম নবাব। ঠিক আছে, 1920 সালে মুর্শিদ কুলি খাঁ তখন বাংলার নবাব। আচ্ছা নবাব মনে থাকবে? এবার একটু দেখো, মুর্শিদ কুলি খাঁর কাছে আলীবর্দী খাঁ গেল চাকরির জন্য, তো কি হলো, আলীবর্দী খাঁ মুর্শিদ কুলি খাঁয়ের কাছে যখন চাকরির জন্য গেল, আলীবর্দী খাঁ প্রত্যাখ্যান হলো, প্রত্যাখ্যিত আর কি, প্রত্যাখ্যিত হলো, মানে চাকরি দিল না তাকে। চাকরি না দেওয়ায় সে কোথায় গেল একটু খেয়াল করো, এই সিরিয়ালগুলো একটু মনে রাখো। মুর্শিদ কুলি খাঁর পরে যে বাংলা নবাব হয় তার নাম ছিল হচ্ছে সুজাউদ্দিন আহমদ। তার নাম কি ছিল? তার নাম ছিল হচ্ছে সুজাউদ্দিন। ঠিক আছে, তার নাম ছিল হচ্ছে সুজাউদ্দিন। মুর্শিদ কুলি খাঁয়ের সাথে সম্পর্কে কি ছিল, যদি এই প্রশ্নটা, এটা তো আমাদের বইতেই আছে। তার নাম ছিল হচ্ছে, মানে কি ছিল, জামাই ছিল, বুঝছো, জামাতা ছিল। আর তখন মুর্শিদ কুলি খাঁ ছিল হচ্ছে উড়িষ্যার শাসনকর্তা, নায়েবে নাজিম ছিল, শাসনকর্তা ছিল, হ্যাঁ প্রধান প্রশাসনিক কর্মকর্তা যাকে বলে। কোথায়? উড়িষ্যা, মনে থাকবে? উড়িষ্যার কি ছিল? প্রশাসনিক কর্মকর্তা, প্রশাসনিক কর্তা, একদম প্রধান। এবং জামাই না, নবাবের জামাই, বিশাল ব্যাপার। কার জামাই? নবাবের জামাই। আমি তোমাদেরকে একটু বলি, একটু মনোযোগ দাও, হ্যাঁ একটু মনোযোগ দাও, একটু লাস্ট, নামগুলো তো মনে থাকে না। আসো, এই লোকের দুইটা মেয়ে ছিল, একজনের নাম যদ্দূর সম্ভবত ছিল জয়নব, আরেকজনের নাম ছিল হচ্ছে আজমত। জয়নাব উন্নেসা আর আজমত উন্নেসা, এই দুই মেয়ের জামাই ছিল হচ্ছে সুজাউদ্দিন। এবং সুজাউদ্দিনের কিন্তু আরো একটা স্ত্রী ছিল, সেই স্ত্রীটা কি, এই দুইজন তো হচ্ছে তোমার মুর্শিদ কুলি খাঁয়ের মেয়ে, হ্যাঁ মুর্শিদ কুলি খাঁয়ের মেয়ে, সরি এই দুইজন তো মুর্শিদ কুলি খাঁয়ের মেয়ে ছিলেন। এর সাথে আরেকজনের নাম ছিল হচ্ছে দুরদানা বেগম, এতটুকুই মনে রাখো কারণ এতটুকুর বাইরে আমার মনে নাই। দুরদানা বেগম, ঠিক আছে, এই তিনজন ছিল হচ্ছে সুজাউদ্দিনের ওয়াইফ আর কি। যাই হোক, তো এখন ঘটনাটা কি হলো, আলীবর্দী খাঁ কার কাছে গেছিল চাকরির জন্য বলো তো? চাকরির জন্য গেছিল মুর্শিদ কুলি খাঁয়ের কাছে, আর মুর্শিদ কুলি খাঁ হচ্ছে বাংলার প্রথম নবাব। আচ্ছা, সালটা তখন এরকম, এর আশেপাশে। এরপর সে গেল কার কাছে? সে গেল হচ্ছে সুজাউদ্দিনের কাছে। এখন সুজাউদ্দিন কে ছিল? সুজাউদ্দিন হচ্ছে বাংলার দ্বিতীয় নবাব, এবং মুর্শিদ কুলি খাঁয়ের পর এই মুর্শিদ কুলি খাঁয়ের সাথেই কিন্তু নামকরণ রেখে সে তার নিজের শহরের নাম রাখছিল হচ্ছে মুর্শিদাবাদ।
এটা একটু মনে রেখো, এগুলো লাগবে, প্রত্যেকটা জিনিস আমাদের লাগবে নাটক পড়ার টাইমে। এই সুজাউদ্দিন এর কাছে কি আসলো, আলীবর্দী খাঁ আসলো, এবং সুজাউদ্দিন তাকে 100 টাকার বিনিময়ে 100 টাকার বিনিময়ে একটা চাকরি দিল। কত টাকার বিনিময়ে? এই সুজাউদ্দিন এর অধীনে এর অধীনে অধীনে এর অধীনে রাজস্ব বিভাগে বিভাগে এর অধীনে রাজস্ব বিভাগে আলীবর্দী কি পাইল? একটা চাকরি পাইল। আলীবর্দী চাকরি পাইল, একটা চাকরি পাইছে। হ্যাঁ, আলীবর্দী চাকরি পাইছে 100 টাকার বিনিময়ে, হয়তো বা বাৎসরিক আর কি। বোঝা গেছে? তো এখন থেকে এই আলীবর্দী একটা পাওয়ারফুল নেতায় পরিণত হওয়া শুরু করবে এখন থেকে। কিভাবে? দেখো, এই লোক মুর্শিদ কুলি খাঁ 1729 সালে মারা যায়। হ্যাঁ, সালে কি হয়? মারা যায়। বোঝা গেছে? 1729 সালে এই লোক কিন্তু 27 সালে 1727 সালে এই লোক মারা যায়। 1727 সালে এই লোক মারা যায়। আর একটু পড়বো, আর একটু সালে মারা যায়, এই লোক মারা যায়। এই লোক মারার পর বা মরার পর নবাব কি হলো? ইনি নবাব হলো। 1727 সালেই নবাব হয়েছে। 1727 সালে কি হলো? নবাব হলো। নবাব 1727 সালে তিনি নবাব হলো। ততদিনে আলীবর্দী কি আরো বিশ্বস্ততা অর্জন করা শুরু করলো। হ্যাঁ, আরো কাছের লোক হওয়া শুরু করলো, আরো বিশ্বস্ত হ্যাঁ তা অর্জন করলো। তো কি হইল? সে অনেক কাছের লোক হয়ে গেল না? বিশ্বস্ততা অর্জন করলে কি হবে? বিশ্বস্ততা অর্জন করলে তো কাছের মানুষ হবে। কোন জায়গায় বুঝো নাই? ছেড়ে দিব? ওকে ওকে ওকে, না বেশি 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 ইয়ে করলে পড়ানো যাবে না। দেখো, আমি তোমাকে এই জিনিসটা সামারি করে দিই, দেখো আমি তোমাকে বলি, এতটুকু একটু দেখো, এতটুকু। হ্যাঁ, নাটক পড়াইতে গেলে মজা পাবা। দেখো আমি তোমাকে বলি, এতটুকু সামারি করে দিই। প্রথম কথা কি, 1707 সালে আওরঙ্গজেব কি করে? আওরঙ্গজেব মৃত্যুবরণ করেন। দেখো একটু মিলায় নাও, আওরঙ্গজেব কি করে? মৃত্যুবরণ করেন। আচ্ছা, আওরঙ্গজেব যখন মৃত্যুবরণ করেন তখন তার ছেলেদের ভিতরে কি হয়? তখন তার ছেলেদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়। কে হবে রাজা, এরকম গৃহযুদ্ধ শুরু হয়। এর মধ্যে যে আজম শাহের অধীনে আলীবর্দী খাঁ চাকরি করত পিলখানায়, সে কি হলো? সে পরাজিত হলো। ভাইদের মধ্যে গ্যাঞ্জামে সে পরাজিত হলো এবং নিহত হলো। তাহলে এখন আলীবর্দী খাঁর হবেটা কি? আলীবর্দী খাঁ করবেটা কি? তখন যেটা হলো, 1920 সালের দিকে আলীবর্দী খাঁ বাংলায় মুভ করে, অর্থাৎ বাংলার দিকে আসে। আলীবর্দী খাঁ বাংলার দিকে আসে, ঠিক আছে? আলীবর্দী খাঁ কোথায় আসে? বাংলার দিকে আসে। আর তখন বাংলার, একটু দেখো, এই যে এটা একটু মনে রাখো, আলীবর্দী খাঁ বাংলার দিকে আসে। আর তখন বাংলার নবাব কে ছিল? তখন বাংলার নবাব ছিল হচ্ছে এই যে মুর্শিদ কুলি খাঁ। হ্যাঁ, বাংলার প্রথম নবাব ছিল মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁর কাছে যখন আলীবর্দী চাকরির জন্য যায়, তখন মুর্শিদ কুলি খাঁ তাকে প্রত্যাখ্যান করে যে না, দেওয়া যাবে না। তখন সে কার কাছে গেছে? মুর্শিদ কুলি খাঁয়ের জামাইয়ের কাছে গেছে। জামাইয়ের নাম কি? জামাইয়ের নাম হচ্ছে সুজাউদ্দিন। আর এখানে তার 3টা ওয়াইফের নাম লিখছি আর কি। সুজাউদ্দিন, সে উড়িষ্যা নামক একটা জায়গা আছে, তোমরা জানো, বাংলা, বিহার, উড়িষ্যা যখন আমরা বলি, উড়িষ্যা আলাদা একটা রাজ্য আর কি। এই উড়িষ্যার প্রশাসনিক কর্তা ছিল। শ্বশুর হচ্ছে নবাব, তো জামাই তো ভালো পদেই থাকবে। তো এর কাছে আয়শা যখন চাকরির জন্য আবেদন করে, তখন যেটা দেখা যায় যে তোমার রাজস্ব বিভাগে আলীবর্দী খাঁ কি হয়? আলীবর্দী খাঁর চাকরিটা হয়ে যায়। আর একটা জিনিস মনে রেখো, সেটা হচ্ছে মুর্শিদ কুলি খাঁ মৃত্যুবরণ করে কত সালে? মৃত্যুবরণ করে হচ্ছে 1727 সালে। আর 1727 সালে নবাব হয় সুজাউদ্দিন আহমদ। সুজাউদ্দিনের পর সরফরাজ হয়, তারপরে আলীবর্দী খাঁ, মানে এরপরে আরো কাহিনী আছে আর কি। তো এতটুকু তোমাদের বুঝতে এত কষ্ট হওয়ার কথা তো না। তোমরা বলো তো বুঝছো কিনা? এতটুকু বুঝছো কিনা?
এতটুকু বুঝতে পারছো কিনা খালি এতটুকু বলো। হুম, বেড়া আমার এটা এটা সত্যি, এই জিনিসগুলো আমি যে পড়াইতেছি এক পড়ছি মেলা আগে, তারপরে পড়ার আগে তো একটা রিভিশনও থাকে। আমি যদি গুলায় যাই তোমরা তো গুলাবে, এটা টেক ইট ভেরি ইজি, এত চাপ নেই, ভেরি ইজি। কারণ নাটক পড়তে অনেক মজা লাগবে, আর এই কাহিনীগুলো যদি একটু জেনে রাখো না, তাহলে পরবর্তী স্টেপগুলো আর একটু ইজি হয়। যে কোনটাকে হুট করে দেখবা ঘসেটি বেগম আয়া পড়ছে, তখন কিরে ঘসেটি বেগম কেটারে, ও এটা তো আমার শাওরির নাম ঘসেটি বেগম, ওই শাওরি নাকি, আয় হায় রে, শাওরি মানে কিন্তু শাশুড়ি, শাওরি 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 ননদ, এটা কিন্তু মাসি পিসিতে ছিল, এটা ওকে গালিগালাজ না আবার উল্টা পাল্টা ভাইবো না। তো এই যে এখানে যতটুকু পড়াইলাম আসলে কিছুই পড়ানো হয় নাই, কিছুই পড়ানো হয় নাই। তোমরা একটু আগামী ক্লাস থেকে হ্যাঁ, আগামী ক্লাস থেকে মিনিমাম মিনিমাম আমরা 10টা, আসলে 10টায় শুরু করা যায় না, আমি 10টা 10-এ শুরু করব এবং ক্লাস শেষ করব হচ্ছে 12টা 30 মিনিটে। 12টা কত, 12টা 30 মিনিটে। হ্যাঁ, আমি খুব ভালো মতো জানি তোমাদের জীবনে আসলে কথা বলার কেউ নাই সেই পর্যন্ত, তোমরা আমার সাথে কথা বলো। আমি এটাও ভালো মতো জানি বাবা মা ছাড়া তোমাদের আসলে ঘুম থেকে উঠাই দেওয়ারও মানুষ নাই। তাহলে তোমাদের এত কি তোমরা আর কয়দিন লেখাপড়া করো, দেখবা মানুষের অভাব হবে না, ঠিক আছে? তো এবার আমি এই পর্যন্তই রাখলাম, এই পর্যন্তই রাখলাম, কিন্তু পড়া কিচ্ছু হয় নাই। নেক্সট দিন থেকে তোমরা রেডি থাকবা, আর একটু ইতিহাস পড়বো আমরা, তারপর তোমরা রেডি থাকবা, ঠিক আছে? আজকে এখানেই শেষ করতেছি। 100 টাকা কি দিছিল, 100 টাকা পেমেন্ট, তার একটা বাৎসরিক বেতন। হ্যাঁ, এই 100 টাকা হচ্ছে তার বাৎসরিক বেতন ছিল। ওই টাইমের 100 টাকা মানে তো বুঝোই। হ্যাঁ, এই যে তাকে এর অধীনে একটা চাকরি পাইছিল 100 টাকা পেমেন্টে। কত? 100 টাকা পেমেন্টে রাজস্ব বিভাগে সে চাকরি পাইছিল, আলিবর্দি খাঁ। তো নেক্সট ক্লাসের জন্য প্রিপারেশনটা নাও খুব ভালো মতো, আর যারা যারা ক্লাস করে না তাদেরকে একটু ধরে ধরে নিয়ে আইসো। তাদেরকে একটু ধরে ধরে নিয়ে এসো। তাহলে এটা হচ্ছে ড্রামা 1, তাই তো? আমি আজকে অফিসে, এর জন্য একটু কম ক্লাস নিলাম আর কি। বাসায় থাকলে তো একটা টান দেওয়া যেত। ওকে, তো দেখা হচ্ছে কালকে। ভালো থাকো, সুস্থ থাকো। আমি এখন যাই, বাসায় যাই। আসসালামু আলাইকুম।